আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবার কোমর বেঁধে নেমেছেন দেশের রাষ্ট্রপতি হওয়ার চেষ্টায়। ইউনূসের এমন ইচ্ছে আর চেষ্টার কারণে বেশ বেকায়দায় পড়েছে তারেক রহমানের বিএনপি সরকার। একদিকে দেশে ও দেশের বাইরের কয়েকটি পক্ষ ইউনূসকে রাষ্ট্রপতি করার চেষ্টায় লবিস্ট হিসেবে গত ১.৫ মাস ধরে কাজ করে যাচ্ছে। এই গ্রুপে বাংলাদেশে কাজ করা বিদেশি মিশনের সাবেক দূত ও সাংবাদিক সহ অনেকেই আছেন। সবশেষ ঈদের আগে বিদেশি একটি শক্তি সরকারের শীর্ষ মহলের সাথে এ নিয়ে বৈঠকও করেছে। এদিকে ইউনূস ইউরোপ সফরে যাওয়ার পর বিষয়টি জেনে যায় তার বিরোধী পক্ষ। দেশের ভেতরে থাকা বিরোধী পক্ষগুলো বিষয়টি জানার পর পাল্টা চাপ দেয় সরকারকে। আবার সরকারের মধ্যেও এ নিয়ে দুটি গ্রুপ থাকায় পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে বিষয়টি সরকারের শীর্ষ মহল থেকে বঙ্গভবন পর্যন্ত বেশ ওপেন সিক্রেট হয়ে গেছে। এমনকি এ নিয়ে একটি জাতীয় দৈনিকে খবরও প্রকাশিত হতে যাচ্ছিল রাষ্ট্রপতির মন্তব্য সহ, কিন্তু একেবারে শেষ পর্যায়ে গিয়ে খবরটির প্রকাশনা স্থগিত হয়ে যায়। সরকারের একাধিক সূত্র বলছে সাম্প্রতিক সময়ে হামে গণহারে শিশু মৃত্যুর ঘটনার জন্য নিজের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার পর ইউনূস ও তার বাহিনী রাষ্ট্রপতি হওয়ার মিশনে নেমেছেন, আর তাতে চাপ বাড়ছে তারেক রহমানের সরকারের উপর। বিষয়টি নিয়ে জল অনেক দূর গড়ানোর পর পরিস্থিতি সামাল দিতে ইউনূসের প্রচার বাহিনী নেমেছে। জাতিসংঘের মহাসচিব পদে অনানুষ্ঠানিকভাবে ইউনূসের নাম আলোচিত হচ্ছে এমন খবরের প্রচারণায়। প্রশ্ন হলো, ইউনূস যদি রাষ্ট্রপতি হওয়ার এই মিশনে সফল হন তাহলে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ ইউনূস ২৪ আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হওয়ার কয়েক মাসের মধ্যে তার কিছু অনুসারী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিশেষ করে দায়িত্ব নেওয়ার পর থেকে মব সন্ত্রাস দমন, প্রতিরক্ষা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, বিদেশি কিছু ইস্যুতে মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্ব তৈরি হয়েছিল। প্রথমে ২৪ অক্টোবরে তার কিছু অনুসারী এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে তখন শোডাউনে নেমেছিল ইনকিলাব মঞ্চ। এরপর ২৪ ডিসেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে হটানোর পরিকল্পনাও করেছিলেন ইউনূস ও তার অনুসারীরা, কিন্তু তখন বিএনপি ও প্রতিরক্ষা বাহিনীর বিরোধিতার কারণে সে আশা ধূলিসাৎ হয়ে গেছিল। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দৈনিক কালের কণ্ঠকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে সবিস্তারে বলেছিলেন কিভাবে তাকে হটানোর নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিলেন ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট। রাষ্ট্রপতি ওই সাক্ষাৎকারে বলেছিলেন সে সময় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে যে কোনো মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা তৈরি হলেই তাকে অপসারণ করা হতে পারত, অথবা অন্তত মানসিকভাবে ভেঙে দিয়ে পদত্যাগে বাধ্য করার চেষ্টা হতো। তবে শেষ পর্যন্ত বিএনপিও তাদের জোটের অবস্থানের কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। রাষ্ট্রপতির ভাষায় সেটিই ছিল তাকে অপসারণের সবচেয়ে বড় মুখ। উদ্যোক্তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করেই ছাড়বে। সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা, নিয়মিত বৈঠক করা, সময় দিয়ে আলোচনা চালানো সবকিছুই করা হয়েছিল পরিকল্পিতভাবে। এমনকি একটি জাতীয় দৈনিককে দিয়ে তখন শিরোনাম করানো হয়েছিল রাষ্ট্রপতির যাওয়ার সব ক্ষেত্র প্রস্তুত। আর সেই শিরোনাম লিখে পাঠিয়েছিলেন ইউনূসের কিচেন ক্যাবিনেটের এক সদস্য। তারপরও কয়েকবার ইউনূসের বাহিনী একই চেষ্টা করেছিল। দ্বিতীয় উদ্যোগটি ছিল ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর। সেটি শুরু হয়েছিল ২০২৫ সালের মে মাসের দিকে। হঠাৎ করেই তখন মাঠে নামানো হয় ইনকিলাব মঞ্চকে। গত বছর ২৪ মে ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা লোক ভাড়া করে শাহবাগে জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালনের আয়োজন করে। কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে। আয়োজকদের দাবি ছিল ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। পরদিন ইউনূসের কিচেন ক্যাবিনেট জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামে আরেকটি ব্যানারে লোক নামায় প্রেস ক্লাবে। সেখানে মানিক মিয়া হলে আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মত বিনিময় সভার এক অদ্ভুত প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। প্রস্তাবটি ছিল নির্বাচন ছাড়াই ইউনূসকে রাষ্ট্রপতি আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে।
এমন সব ব্যর্থ চেষ্টার মধ্যে গত বছরের 13 জুন লন্ডনে বসে মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আরেকটি বৈঠক হয়েছিল। বাংলাদেশ নিয়ে লেখালেখি করেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। এক পোস্টে লিখেছিলেন, তারেক রহমান এবং ইউনূসের মধ্যে আলোচনায় রাষ্ট্রপতির পদ প্রসঙ্গে উঠেছিল। নির্বাচনে জেতার পরপরই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিষয়টি নিয়ে তখন সংবাদ মাধ্যমটি তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিয়েছিল। এনডিটিভির খবরে তখন বলা হয়েছিল, মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে সমঝোতার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেছেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। তারেক রহমান এমন সিদ্ধান্ত নেবেন যা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে একটি ভালো অবস্থানে রাখবে। এরই মধ্যে ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে গিয়েছিলেন। দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের মেয়াদের জন্য নিজেকে নিজে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেন। 13তম জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই গেজেটটি জারি করা হয়। নির্বাচনের 1 মাসের মধ্যে হামের প্রাদুর্ভাবে শত শত শিশুর মৃত্যু হলে পরিষ্কার হয়ে যায় ইউনূস ও তার স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগমের অবহেলা আর অদক্ষতা। বিএনপি প্রথম দিকে ইউনূসকে বাঁচানোর চেষ্টা করলেও আন্তর্জাতিক সংস্থাগুলো সরাসরি ইউনূসের সরকারকে দোষী করলে আর কিছুই করার থাকে না। একই সময় ফাঁস হতে শুরু করে ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যদের গোপন কাহিনী। অবস্থা বেগতিক দেখে ইউনূস ও তার বাহিনী নতুন মিশনে নামে। সেটি হলো রাষ্ট্রপতি হওয়ার মিশন। এর মধ্যে ঢাকায় একটি বিদেশি দূতাবাসে 2 মেয়াদে কাজ করেছেন এমন একজন লবিস্ট সরাসরি ইউনূসের পক্ষে সরকারের কাছে তদবির করেন। বিদেশি মিশনের এই সাবেক কর্মকর্তা দক্ষিণ এশিয়ার আরো একটি দেশে কাজ করেছিলেন। সেই দেশটি থেকেও বাংলাদেশ সরকারের কাছে তদবির আসে ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য। 26শে মে বিষয়টি নিয়ে বিএনপি সরকারের শীর্ষ একটি মহলের সাথে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। সেই বৈঠকের পর বেশ বড় রকমের চাপে পড়ে যায় সরকার। সরকার একটি সূত্র বলছে, ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর অর্থ হলো এবার বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করা। এটা সরকারের হাইকমান্ডের কাছে পরিষ্কার। কিন্তু নানামুখী চাপ কিভাবে সামলাবে সেটি নিয়ে সরকারের ভাবনার মধ্যেই ইউনূস পাড়ি জমান ইউরোপে। কোরবানির ঈদের আগের দিন কাক ভোরে টার্কিশ এয়ারের বিমানে দেশ ছেড়ে গিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সচরাচর নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের প্রতিটি বিদেশ সফর তার সংস্থা গ্রামীণ কর্তৃপক্ষ কিংবা ইউনূস সেন্টার থেকে বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে জানিয়ে থাকেন। কিন্তু তার এবারের সফরটি নিয়ে তার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেননি। বিষয়টি অবাক করেছে অনেককেই। মোহাম্মদ ইউনূস ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইতালি সহ কয়েকটি দেশে নিজের প্রতিষ্ঠানগুলোর প্রচারে বক্তব্য দিয়ে বেড়ান। ফ্রান্সে আছে ইউনূসের একটি প্রতিষ্ঠান যার নাম ইউনূস ফ্রান্স। 24শে জুলাই আন্দোলনের সময় এই অফিসে বসে বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাতেন মোহাম্মদ ইউনূস। এবারও রাষ্ট্রপতি হওয়ার তদবিরে ইউরোপের শক্তিশালী দেশগুলো যাতে তাকে সমর্থন দেয় সেজন্য তার পক্ষে তদবির করতে মাঠে নামায় ইউনূস ফ্রান্সের কর্মকর্তা। দেশে ও দেশের বাইরে থেকে ইউনূসের পক্ষে সরকারের উপর চাপের বিষয়টি এরই মধ্যে জানাজানি হয়ে যায় দেশে ও দেশের বাইরে থাকা ইউনূস বিরোধীদের মধ্যে। বিষয়টি বঙ্গভবন সূত্রে একটি পত্রিকাও জেনেছিল, কিন্তু সংবাদ তৈরি করেও শেষ পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি। বঙ্গভবন সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের সাথে বঙ্গভবনেও আলোচনা হয়েছে। যারা ইউনূসের আমলে বাংলাদেশে ইউনূস বিরোধী ছিল সেই পক্ষটি বেশ সক্রিয় হয়ে ওঠে। এই কয়েকমুখী লড়াইয়ে আপাতত বিপক্ষে পড়েছে সরকার। সরকারের শীর্ষ মহল ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে বিএনপির জন্য খাল কেটে কুমির আনতে চায় না, কিন্তু চাপ সামাল দেওয়ার মতো পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। সূত্রগুলো বলছে, ইউনূসের বিরোধী পক্ষের চাপে আপাতত সরকার বিষয়টি নিয়ে পর্দার আড়ালে মধ্যস্থতা করার সিদ্ধান্ত নিয়েছে। সে খবর শুনে অবশ্য ইউনূসের পক্ষের গ্রুপটি অন্য আরেকটি আলোচনা সামনে আনছেন। সেটি হলো জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 31শে ডিসেম্বর। এর মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নাম ঘুরছে। সেই আলোচনায় মোহাম্মদ ইউনূসের নামও অনানুষ্ঠানিকভাবে উঠে আসছে বলে তারা খবর প্রচার করছে।
আওয়ামী লীগের ভীষণ একটা সাংগঠনিক শক্তি যে সঞ্চিত হয়েছে এবং তার ভিত্তিতেই সম্ভবত শেখ হাসিনা বলছেন তিনি দ্রুত দেশে ফিরে আসবেন, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে আমার কাছে হাজির হয়। সত্যি যদি আওয়ামী লীগ এই পুরো নেটওয়ার্কটি গড়ে তুলে থাকতে পারে, তাহলে ওই যে অপপ্রচার যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যারা নির্বাসনে আছেন, বিভিন্ন দেশে আছেন, তারা কেউ নেতাকর্মীদের খোঁজ রাখছেন না, কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা আওয়ামী লীগের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে রাজি হচ্ছেন না, সবই ভুল প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে একটা প্রচলিত কথাই আছে যে যে কোনো আন্দোলনকে সফল করতে হলে সারা দেশে কর্মী সমর্থক আন্দোলন তো চাঙা করতে হবেই, কিন্তু ঢাকা চট্টগ্রামের মতো শহরগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে কিংবা সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারলে শেষ পর্যন্ত সেই আন্দোলনের ফসল ঘরে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যখন নিষিদ্ধ, ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এবং এই দল এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা মামলা হামলায় জর্জরিত, কেউ ঘরে থাকতে পারছেন না, তখন আবার যখন এবার তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো সারা দেশে মিছিল এবং কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে শুরু করেছে, চট্টগ্রামে ছাত্রলীগ মিছিলের পর মিছিল কর্মসূচির পর কর্মসূচি দিয়ে চট্টগ্রামের বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সমূহকে একেবারে বিব্রত, আতঙ্কিত এবং শঙ্কিত করে তুলেছে। এই অবস্থায় বিএনপির তরফে ছাত্র দল একটা বড় মিছিলও করেছে, গুপ্ত লীগের গুপ্ত মিছিল প্রতিহত করার আহ্বান জানিয়ে, এবং সেখানে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের প্রায় 1000 নেতাকর্মী অংশ নিয়ে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বটে ছাত্রলীগকে গুপ্ত লীগ আখ্যা দিয়ে গুপ্ত মিছিল প্রতিহত করতে, কিন্তু ছাত্রদল বিএনপি সহ সরকারের মূল উদ্বেগের বিষয়টাই এটা হয়ে দাঁড়িয়েছে যে কেন নগরবাসী বা সাধারণ মানুষ কোথাও আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন সমূহের মিছিল বা কর্মসূচি প্রতিহত করছে না। এবং বাংলাদেশে এরই মধ্যে যখন ছাত্রলীগের মিছিলের আকার বাড়তে শুরু করেছে, মানে চট্টগ্রামে প্রথম বিএনপির একেবারে টনক নড়ে ওঠে, মানে মেয়ের মাঝামাঝি শেখ হাসিনা ঘোষণা দিলেন যে তিনি খুবই দ্রুত দেশে ফিরবেন, এবং তিনি তার নেতাকর্মীদের জানিয়ে দিলেন, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের জানিয়ে দিয়েছেন যে তিনি আগস্টের মধ্যে দেশে ফিরবেন এবং তিনি খুব শিগগিরই ট্রাভেল পাসের আবেদন করবেন যাতে তিনি আগস্টের মধ্যে ফিরতে পারেন, এবং তিনি নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন। এসব খবর সংবাদ মাধ্যমে বেরিয়ে এলো, আর জুন মাসের শুরুর দিনে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরীর একেবারে কেন্দ্রস্থলে মানে জিইসি মোড় থেকে এমন এক মিছিল বের করলো যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে শিরোনাম করতে হলো। প্রথম আলো শিরোনাম করলো চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এবং যে ছবি বেরিয়ে এলো জিইসি মোড় এলাকার সেই মিছিলের, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে শতাধিক মানে আসলে শত শত, অন্য অনেক সংবাদ মাধ্যম বড় মিছিল এবং শত শত মানুষের মিছিল বলে সেটাকে অভিহিত করলো, এবং সেই মিছিলটা মাত্র সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীদের একটা মিছিল ছিল বলে জানা গেল। তার মানে চট্টগ্রামের একটা কলেজের একটা শাখার ছাত্রলীগ এরকম একটা বড় মিছিল করে ফেলতে পারলো জুনের 1 তারিখে। সেটাতে প্রথম চট্টগ্রামের ভেতরে বিএনপির নেতা কর্মীদের একেবারে টনক নড়ে ওঠে যে কি করে সাধারণ নগরবাসী তো প্রতিহত করলোই না, প্রশাসনের পক্ষেও ওই মিছিল ঠেকানো সম্ভব হলো না। এবং তারপরেই ছাত্রদল নেমে এলো রাস্তায় যে গুপ্ত লীগের গুপ্ত মিছিল প্রতিহত করতে হবে। এখন বিএনপি, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন সমূহ শীর্ষ নেতারা সবাই জানেন ছাত্রদলের পক্ষে কাউকে প্রতিহত করা সম্ভব নয়, কারণ মানে এই যে গুপ্ত 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 2024-এর আগস্টের পর থেকে ছাত্রদল, বিএনপির শীর্ষ নেতারা, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণার সময় গুপ্ত গুপ্ত বলে জামাত শিবিরকে অভিহিত করলেও এখন পর্যন্ত ছাত্রদল কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো একটা পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র শিবিরকে হটিয়ে
নিজেরা ঢুকতে পারেনি, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, কিংবা অন্তত ছাত্র শিবিরের পাশাপাশি ছাত্র দলেরও সহাবস্থানটুকুও নিশ্চিত করতে পারে নাই। কাজেই যেই ছাত্রদল ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেটা পারে না, সেই ছাত্র দলের পক্ষে যে কোনো দলকে রাজপথে মানে তাদের মিছিল প্রতিহত করে ফেলা সম্ভব নয়, সেটা বিএনপি তার সাংগঠনিক দুর্বলতার বিষয়টা একেবারে পরিষ্কারভাবে বোঝে বলেই খুব ভালো করে জানে। এর মধ্যে চট্টগ্রামে আরো একেবারে আত্মা কাঁপিয়ে দিয়েছে যেটা বিএনপির, সেটা হচ্ছে একটা ছবি বেরিয়ে এসেছে যে চট্টগ্রামে শতাধিক নেতা কর্মী নিয়ে একটা বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগ সভা করছে, এবং সেই সভার যে ছবি পত্রপত্রিকায় বেরিয়েছে সেটার দিকে যদি তাকান, ফটিকছড়ি উপজেলায় রোসাঙ্গিরি এলাকার একটা ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে যে সভা হয় সেটার যদি ছবিটা দেখেন তাহলে দেখবেন যে নেতাকর্মীরা একদম রিল্যাক্সড ভাবে, মানে তারা আত্মবিশ্বাস নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সভায় বসে আছেন। সে সভায় মঞ্চ তৈরি হয়েছে, মানে একটা ঘরের ভেতরে সভা হলে শখানেক বা 100-র বেশি বলছে প্রথম আলো সহ পত্রিকাগুলো, এরকম যদি আপনার শ্রোতা হয়, নেতাকর্মীরা যোগ দেন, সামনে একটা টেবিল পেতে মঞ্চ বানানো হয়েছে, সেখানে রীতিমতো ধীর স্থির ভাবে বসা নেতারা দাঁড়িয়ে বক্তৃতা করছেন, ব্যানার টানানো হয়েছে, এবং এই পুরো সভাটি নির্বিঘ্নে ঘটে যেতে পেরেছে। এ খবর বেরিয়ে আসার পর বিএনপির ভেতরে, মানে সামনে নির্বাচন না, স্থানীয় নির্বাচন, মেয়র নির্বাচন, চট্টগ্রাম শহর যদি ছাত্রলীগকে দমন না করা যায়, প্রতিনিয়ত একের পর এক মিছিল যদি তারা বের করতে থাকে, এভাবে সভা সমাবেশ করতে থাকে, এমনটা নির্ভয় হয়ে ওঠে, তাহলে চট্টগ্রামটা হাতছাড়া হয়ে গেলে ঢাকা হাতছাড়া হতে কতক্ষণ? এই যে একটা মানে চিন্তা, খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক সমীকরণ, সেটা বিএনপির নেতৃবৃন্দকে খুবই শঙ্কিত করে তুলেছে। এই ফটিকছড়ি উপজেলায় এই যে সভাটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে প্রথম আলো বলছে যে সভার বিষয়টি জানার পরে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ, এবং পুলিশ এখন জানিয়েছে যে তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এখন ছাত্রলীগ যেহেতু মাস্ক টাস্ক ছাড়া সভা করছে, মিছিল করছে, এসব ছবি সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে, কাজেই পুলিশি অভিযানের ডর যে তাদের নাই এই পরিমাণ মামলা এবং কারাবাসের পরে, সেটা তো আর বারবার বলার বা এটা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। কিন্তু বিএনপির চট্টগ্রামে যে একেবারে ওই যে গরু হারালে এমনি হয় মা, কে মা আর কে স্ত্রী, এটা যে মাথায় আর থাকে না, মানে গোপাল ভাঁড়ের ওই জোকটা আছে না, ওরকম অবস্থা হয়েছে। তার প্রমাণ চট্টগ্রামে ছাত্রলীগের এই সভা, সেটার জন্য বিএনপি সরকার সাবেক মেয়র মঞ্জুর আলম সহ 29 জনের বিরুদ্ধে মামলা করেছে। এখন এর মধ্যে চট্টগ্রাম 2 আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিও আছেন, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই যে মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম, তিনি 2010 সালে বিএনপির টিকেটে মেয়র নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রামে, 2015 সালে তিনি বিএনপির টিকেটে মেয়র নির্বাচনে দাঁড়িয়েছিলেন, পরে প্রার্থিতা প্রত্যাহার করেন, 2018-তে 24-এ তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এমপি পদে, আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়ও নাই। এখন 2026-এ এই তারেক রহমান সরকার গঠিত হওয়ার পর গত এপ্রিল মাসে হাসনাত আব্দুল্লাহ, মানে ফ্যাসিবাদ বিরোধী সবচেয়ে বড় তারকা নেতাদের একজন হাসনাত আব্দুল্লাহ এমপি গিয়ে এপ্রিল মাসে চট্টগ্রামে তার বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন, দুপুরের খাওয়া দাওয়া করেন, এবং তারপর ওই বাড়ির সামনে ফ্যাসিবাদের দোসরের বাসায় হাসনাত আব্দুল্লাহ কি করছেন এই বলে বিএনপির নেতাকর্মীরা একরকমের হট্টগোল শুরু করলে সেটা খবর হয়, এবং তখন মঞ্জুর আলম বলেন যে আমি কি কোনোদিন আওয়ামী লীগ করেছি, আমার নামে তো কোনো মামলাও নাই। কারণ জানুয়ারি মাসেও তিনি তার ওই কাট্টলি এলাকার বাসার সামনে দাঁড়িয়ে বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। তিনি খালেদা জিয়া জামে মসজিদ নির্মাণ করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খালেদা জিয়ার কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচি প্রকাশ্যে ঘোষণা দিয়ে পালন করে তিনি তার রাজনৈতিক যে ভক্তির জায়গা সেটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন। এনসিপি তাকে বিএনপির মেয়র পদপ্রার্থী শাহাদাত হোসেনের বিপক্ষে দাঁড় করাতে চায়, এই খবরটা হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করার পর জোরদারভাবে বেরিয়ে আসে। তিনি এনসিপির ইফতার মাহফিলে পানি সরবরাহ করেছেন, বোতলে নামও লিখেছেন। এহেন লোক
তিনি নাকি এখন ছাত্রলীগের সভা আয়োজনে ভূমিকা রেখেছেন, সেটা বলে বিএনপি সরকার তার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি তার প্রার্থী শাহাদাত হোসেন, বা যাকেই তারা প্রার্থী করেন, ধারণা করা যায় চট্টগ্রামে শাহাদাত হোসেনকেই প্রার্থী করবেন তারা মেয়র পদে, সেই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করবার মতো যাতে আর কেউ সামনে দাঁড়াতে না পারে, এনসিপি থেকে মঞ্জুর আলম দাঁড়িয়ে পড়লে তিনি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন, সেটা মাথায় রেখেই সম্ভবত মঞ্জুর আলমের বিরুদ্ধে মামলা করেছে। এগুলো যে করছে বিএনপি, তাতে স্পষ্ট হয়ে উঠছে যে এই যে রাজপথে ছাত্রলীগ, রাজপথে আওয়ামী লীগ, সেটা ঠেকানোর তাদের কোনো উপায় নাই। তারা পরিষ্কার বুঝতে পারছে যে চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগ এক রকমের শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে পড়ছে। এমন অবস্থায় তারা এসব মামলা দেওয়া শুরু করেছে এবং কি করবে এটার এক রকমের দিশা পাচ্ছে না, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তারা কিনা তাদের সাবেক মেয়রকে ছাত্রলীগের এই শক্তি সঞ্চয়ের জন্য দায়ী করছে। আমার দেশ পত্রিকা তারা শিরোনাম করেছে আজকে যে চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা, ঝটিকা মিছিলের পাশাপাশি যে কোনো ইস্যুতে হঠাৎ সক্রিয় হয়ে গুপ্ত থেকে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন তারা। প্রশাসনের চোখে ধুলো দিতে এক এক এলাকার কর্মীদের আনা হচ্ছে অন্য এলাকায়, পুরো নগরীকে দুভাগে বিভক্ত করে অস্থিরতা তৈরির পরিকল্পনা এঁটেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এসব কাজে তাদেরকে অর্থের যোগান দিচ্ছেন স্থানীয় 15 জন ব্যবসায়ী, তাদের সঙ্গে সমন্বয় করছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক এক পরিচালক, তিনি আওয়ামীপন্থী ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড জোগাড় করছেন। বিদেশে পলাতক 2 জন পতিত মন্ত্রী ও একজন এমপির নির্দেশে নির্ধারিত ব্যক্তির কাছে টাকার যোগান পৌঁছে দিচ্ছেন, মাঠ পর্যায়ে টাকার সরবরাহ করছেন 5 জন নারী কর্মী। এমনকি কোনো নেতাকর্মী গ্রেফতার হলে জেলখানার কার্ডেও তাদের জন্য টাকা জমা দেওয়ার ব্যবস্থা হচ্ছে নিয়মিত, তারা যাতে একটা জেলখানার খরচটা চালিয়ে নিতে পারেন সেজন্য আওয়ামী লীগের নেতারা ব্যবসায়ীদের মাধ্যমে টাকা তুলে সে টাকা কারাবন্দী নেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এমনকি উৎসবের সময় একটা বিশেষ ভাতাও আওয়ামী লীগের এই তৃণমূল কর্মীদের কাছে পৌঁছে যাচ্ছে নেতাদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে বলে আমার দেশ পত্রিকা লিখছে। এখন সেটা তো আওয়ামী লীগের ভীষণ একটা সাংগঠনিক শক্তি যে সঞ্চিত হয়েছে এবং তার ভিত্তিতেই সম্ভবত শেখ হাসিনা বলছেন তিনি দ্রুত দেশে ফিরে আসবেন, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে আমার কাছে হাজির হয়। সত্যি যদি আওয়ামী লীগ এই পুরো নেটওয়ার্কটি গড়ে তুলে থাকতে পারে, তাহলে ওই যে অপপ্রচার যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যারা নির্বাসনে আছেন, বিভিন্ন দেশে আছেন, তারা কেউ নেতাকর্মীদের খোঁজ রাখছেন না, কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা আওয়ামী লীগের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে রাজি হচ্ছেন না, সবই ভুল প্রমাণিত হচ্ছে। তার মানে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরাও দলের খোঁজ রাখছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা এমপি মন্ত্রীরাও খোঁজ রাখছেন, এবং তারাই তৃণমূলের নেতা কর্মীদের শুধু চাঙ্গা করছেন, মবিলাইজ করছেন, এবং তার কারণে মিছিলগুলো সংগঠিত হচ্ছে। আর আমার দেশ পত্রিকার বিএনপির নেতারা চট্টগ্রামে আতঙ্কে ভুগছেন যে এরা যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটিয়ে ফেলবেন চট্টগ্রামে। শুধু ঝটিকা মিছিল করেই থামবেন না তাই নয়, বরং এই নেতাকর্মীরা গ্রেফতার হলে পর্যন্ত তাদের দেখভালের ব্যবস্থা করছেন তার মানে আওয়ামী লীগের নেতারা। এখন আমার দেশ পত্রিকা বলছে তাই আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকানোর একমাত্র উপায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্য। কিন্তু এই যে এনসিপি যাকে প্রার্থী করতে চায় মঞ্জুর আলম, তাকেও যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিয়ে তার উস্কানিতেই ছাত্রলীগ সভা করতে পারছে, এমন একটা অভিযোগ এনে যে তাকে মামলা দিয়ে দেওয়া হলো, সেসব বিষয় এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের জন্য কতটা মঙ্গলজনক হবে এবং সত্যিকার অর্থেই বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি তাদের মধ্যকার ঐক্য ধরে রাখতে পারবে কিনা, সেটাও এখন বলা ক্রমাগত আরো মুশকিল হয়ে পড়ছে।